বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ প্রফেসর আবু নাসির টুকু আজ আপনাদেরকে ভাইভা সংক্রান্ত কিছু মৌলিক বিষয় আলোচনা করব। আপনারা জানেন রিটেনের মার্কসের সাথে ভাইভা মার্কস যোগ হয়, সুতরাং ভাইভা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ভাইভা 200 মার্কস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইভায় সামান্য মার্কসের ভেরিয়েশনের কারণে আপনার প্রত্যাশিত ক্যাডার চেয়ে আপনি অন্য ক্যাডারে চলে যেতে পারেন। ইভেন এমনও হইতে পারে আপনি কোনো ক্যাডার নাও পেতে পারেন। কারণ বিগত কয়েক বছরে আমরা দেখছি যারা পাবলিক সার্ভিস কমিশন থেকে তাদের মার্কশিট উত্তোলন করে, সেখানে দেখা যাচ্ছে মার্কসের ভেরিয়েশনটা খুবই কম। তো সাধারণত ভাইভায় আপনার কি কি জিনিস দেখা হয়? স্বাভাবিকভাবে ভাইভার কিছু রিচুয়াল আছে, নিয়ম কানুন আছে, বিধি পদ্ধতি আছে। আপনাদের এতত সংক্রান্ত বিষয়ে আমাদের জনাব অবায়দুল্লাহ চৌধুরী স্যার আপনাদেরকে এগুলি ডিটেলস বলবে। আমি বেসিক্যালি একটা ছাত্রের ভাইভায় কোন কোন জিনিসগুলা, ছাত্র বা ছাত্রীর কোন কোন জিনিসগুলা দেখা হয়, ভাইভা বোর্ড দেখে, সেগুলি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হলো এক, কগনিটিভ ডোমেইনস। কগনিটিভ ডোমেইনস, এই কগনিটিভ ডোমেইনস মানে শিক্ষার্থীর জ্ঞান। কি জ্ঞান? শিক্ষার্থীর যে সাবজেক্টে তারা অনার্স মাস্টার্স করছে সেই সাবজেক্টের জ্ঞান, শিক্ষার্থীরা পার্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে যে চয়েস দিয়েছে, চয়েসের ব্যাপারে ক্যাডার সংক্রান্ত বিষয়ে তাদের প্রারম্ভিক মৌলিক জ্ঞান, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে, ন্যাশনাল, রিজনাল অ্যান্ড গ্লোবাল, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে, যেটাকে আমরা সংক্ষেপে বলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেসব বিষয়ে তাদের জ্ঞান কতটুকু, তারপরে তাদের উপস্থিত বুদ্ধি কতটুকু, কগনিটিভ ডোমেইনে সাধারণত এগুলি দেখা হয়। তাহলে কগনিটিভ ডোমেইন মানে কি? ভেরি সিম্পলি শিক্ষার্থীদের নলেজ বা জ্ঞান, শিক্ষার্থীদের নলেজ অ্যান্ড জ্ঞান। এখন একজন মানুষ জ্ঞান থেকে পায়, জ্ঞান আসে তিনটা জিনিস থেকে: ইন্টেলিজেন্স, INLLI, যে ইন্টেলিজেন্স, তাহলে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, তারপরে হলো তাদের রেশনালিটি, RATIONALITY, রেশনালিটি। এই তিনটার সমষ্টি হলো নলেজ বা জ্ঞান। কেন এই প্রশ্নটা আমি কেন করতেছি? প্রায় একটা প্রশ্ন করা হয়, নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি? আমি অনেকের সাথে আলোচনা করতেছি, দেখছি তারা গুগলে যায় নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য বলে, এটা সম্পূর্ণ ভুল। আপনারা গুগল, ইউটিউব নিশ্চয়ই আপনারা দেখবেন, কিন্তু গুগল, ইউটিউব এটা কিন্তু এডিটর, মানে এডিটোরিয়াল কোনো বোর্ড নাই তাদের, তার মানে এগুলি সেন্সর হয়।
যে যার ইচ্ছা মতো বলে দেয়, যে কোনো জিনিস বলে দেয়, ইচ্ছা মতো বলে দেয়। তাহলে আমি কি বলছি? কগনিটিভ ডোমেন্স। কগনিটিভ ডোমেন্স মানে ছেলেদের, ছেলে বা মেয়েদের জ্ঞান পরীক্ষা করা হয়। কিসের জ্ঞান? তারা অনার্স এবং মাস্টার্স বিষয়ে যে জ্ঞান অর্জন করছে সেই জ্ঞান, তারা যে যে ক্যাডার চয়েস দিয়েছে, বিশেষ করে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, টু এ সাম এক্সটেন্ট থার্ড চয়েসে তাদের মৌলিক প্রিলিমিনারি জ্ঞান আছে কিনা সেটা দেখে। তাদের ন্যাশনাল, রিজনাল অ্যান্ড গ্লোবাল যে আত্মিক জীবনে অর্থাৎ কারেন্ট ইস্যুগুলা প্রতি তাদের ন্যূনতম জানাশোনা আছে কিনা সাধারণত এইটা দেখে। দেশের কোর ভ্যালুস, দ্যাট ইজ ইতিহাস, ঐতিহ্য, আপনার জাতীয় মূল্যবোধ সংক্রান্ত যে বিষয়গুলা, সংবেদনশীল বিষয়গুলোর সাথে একজন ব্যক্তির, শিক্ষার্থীর অ্যাটিটিউড কেমন, অ্যাপটিটিউড কেমন, তার এগুলি সাধারণত পরীক্ষা করা হয়। তাহলে শিক্ষার্থীদের প্রথমে কি জিনিসটা পরীক্ষা করা? কগনিটিভ ডোমেন। এই কগনিটিভ ডোমেনটা আমি একটু সুন্দর করে বলতেছি আপনাদের সুবিধার জন্য। তাহলে হলো প্রথমে দেখা হয় কগনিটিভ ডোমেন। ডোমেন, কগনিটিভ ডোমেনের মানে সোজা কথা হইলো নলেজ। নলেজ, একজন ব্যক্তি নলেজ কোথায় থেকে পায়? নলেজ, নলেজের উৎস, অর্থাৎ নলেজের উৎস কি? আমরা যেটাকে জ্ঞান বলি, জ্ঞানের উৎস কি? একটা হলো ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, একটা হলো আপনার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, আরেকটা হলো আপনার রেশনালিটি, বিচারবোধ, রেশনালিটি, বিচারবোধ, এটা হলো নলেজ। এই তিনটার সম্মিলিত রূপ হলো প্লাস, প্লাস তিনটা সম্মিলিত রূপ হলো নলেজ। আর নলেজের উচ্চতর পর্যায় এটাকে বলে উইজডম। উইজডম উচ্চতর পর্যায়ে এটাকে বলে ইনটিউশন। এখন দেখেন আপনারা বিগত কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবেন, বলা হয় নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি, উইজডম এবং ইনটিউশনের মধ্যে পার্থক্য কি। তাহলে নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি? নলেজ তো আমরা জানি, নলেজ আসে ইন্টেলিজেন্স থেকে, এক্সপিরিয়েন্স থেকে, রেশনালিটি থেকে, বিচারবোধ থেকে। এই তিনটি সমষ্টি হলো নলেজ। আর নলেজের উচ্চতর পর্যায়টাকে কি বলে? নলেজের উচ্চতর পর্যায়টাকে বলা হয় উইজডম। আর উইজডমের উচ্চতর পর্যায়কে বলা হয় ইনটিউশন। ইনটিউশন সাধারণত কাদের থাকে? সাধারণ মানুষের ইনটিউশন থাকে না। নবী, রসুল, দেব দেবী, অর্থাৎ আল্লাহর প্রেরিত মহামানব যারা, তারা ইনটিউশন, তারা ধ্যান করে 20 বছর বা 50 বছর পরে কি হবে, কি ঘটবে, তারা ভবিষ্যৎবাণী করে দিতে পারে, এটা বলে ইনটিউশন। আর উইজডম হলো যেমন আমাদের নলেজ আছে, নলেজ, কিন্তু যারা সাধারণত যারা বিচার করে তারা শুধু নলেজ দিয়ে বিচার করে না, তাদের নলেজটা এমন ম্যাচিউর নলেজ, এমন পর্যায়ে চলে যায়, এই যে হায়ার থিঙ্কিং অফ নলেজ, হায়ার লেভেল অফ নলেজ, হায়ার স্টেজ অফ নলেজ ইজ কল উইজডম। সো আই হোপ ছাত্রছাত্রীদের কগনিটিভ ডোমেইন অর্থাৎ জ্ঞান পরীক্ষা হয়। আর জ্ঞান পরীক্ষা করতে গিয়ে সাধারণত নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি, উইজডম এবং ইনটিউশনের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আলোচনা করে আশা করি বুঝতে পারছেন। তারপরে ছেলে মেয়েদের কি দেখা হয়? সাইকোমোটর ডোমেন, সাইকোমোটর ডোমেন, সাইকোমোটর ডোমেন, এটা হলো জাস্ট
নলেজ প্লাস স্কিল, দুটা দেখা হয় সাইকোমোটর ডোমেন, নলেজ প্লাস স্কিল। এখন দেখা গেছে বাস্তবে অনেক সময় নলেজ দিয়ে কিছু হয় না। যেমন আপনি জানেন পানিতে যদি হাত পা নাড়ে তাহলে সাঁতার কাটা যায়। তা আপনাকে যদি এখন পানিতে যে জীবনে সাঁতার কাটা নেয় তাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, যে যদি হাত পা নাড়ে সে কি সাঁতার কাটতে পারবে? পারবে না। তার মানে কগনিটিভ নলেজ আছে কিন্তু সাইকোমোটর নলেজ নাই। আর তার নলেজটা যখন আপনি বাস্তবে কাজে লাগাতে পারবেন অর্থাৎ তখন এটা হয়ে যায় স্কিল। আর সাইকোমোটর ডোমেন হলো নলেজ অ্যান্ড স্কিল। অনেক সময় দেখা যায়, তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো নতুন কোনো ক্যাডারে চাকরি করে নাই, চাকরি করি নাই, আমাদের স্কিলটা কি? এখানে অনেকে আছে দেখবেন বিভিন্ন জায়গায় চাকরি করি, তারা ক্যাডা চাকরি চেঞ্জ করার জন্য তারা বিভিন্ন ক্যাডারে যায়। তো ওই যে আপনি সংশ্লিষ্ট যে বিষয়ে আপনি চাকরি করছেন ওই বিষয়ে আপনার জ্ঞানে নলেজ আছে কিনা, ওই নলেজের আপনার নলেজ গুলো আপনি প্রয়োগ করতে পারেন কিনা, সেটাই হলো সাইকোমোটর ডোমেন। তাহলে শিক্ষার্থীর প্রথমে কগনিটিভ ডোমেনটা দেখা হয়, তারপরে আপনার দেখায় সাইকোমোটর ডোমেনটা দেখা হয়। 3 নম্বরে হইল অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনটা খুব ইন্টারেস্টিং। অ্যাফেক্টিভ ডোমেনটা মানুষের এথিক্স, ভ্যালুস, নর্মস, কালচার, যদিও এগুলি পরীক্ষা করা খুবই টাফ, সব এগুলি বোঝা যায় না, স্বল্প সময়ে এগুলি বোঝা যায় না। আপনারা দেখবেন মিলিটারিতে যারা ঢুকে তাদেরও দেখবেন আইএসএসবি, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, আইএসএসবি বলা হয়। ওখানে কিন্তু তাদেরকে দেখবেন একাধারে 5 দিন রাখা হয়, বিভিন্ন পরীক্ষা করায়, সেখানে কিন্তু এইগুলি কিন্তু ধরা খায়, ধরা পড়ে। কিন্তু আপনাকে 15-20 বা 25 মিনিট আপনাকে ভাইভা বোর্ডে থাকবেন, এর মাধ্যমে আপনার এফেক্টিভ ডোমেইনটা ধরাটা খুব টাফ। কিন্তু আপনার সাথে ভাইভা বোর্ড যখন বসে যখন বিভিন্ন কথা বলে, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে আপনার অ্যাটিটিউড কি, অ্যাপটিটিউড কি। তার মানে এই এফেক্টিভ ডোমেইন হলো আসলে এটাকে বোঝাচ্ছে ভ্যালুস, নর্মস, কনভেনশন, কাস্টম, এথিক্স, এগুলাকে একসাথে বলা হয় এফেক্টিভ ডোমেইন। তাহলে খেয়াল করে দেখেন, অ্যাকচুয়ালি আমরা সাধারণত আমি থিওরিটিক্যালি বলতেছি আপনাদেরকে, আপনাদের বোঝার জন্য। এগুলি না জানলে হবে, ওই থিওরিটা না জানলে হবে, কি কি জিনিস দেখা হয় ভাইবা বোর্ডে। তাহলে তার কগনিটিভ ডোমেইনটা দেখা হয়, তার সাইকোমোটর ডোমেইনটা দেখা হয়। সাইকোমোটর ডোমেইন মানে আপনার প্রচুর নলেজ আছে কিন্তু আমার মেন্টাল ফিটনেস নাই, আপনার ফিজিক্যাল ফিটনেস নাই, আপনি যে নলেজটা অর্জন করছেন সেটা বাস্তবে প্রয়োগ করতে পারেন না। তার মানে আপনি কগনিটিভ পয়েন্ট অফ ভিউ ইউ আর পারফেক্ট, বাট সাইকোমোটর পয়েন্ট অফ ভিউ ইউ আর আনফিট। তারপরে অ্যাফেক্টিভ ডোমেইন তো আরো যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন কিছু ব্যক্তির বিশ্বাস, বিলিফ, ব্যক্তির ভ্যালুস, ব্যক্তির নর্মস, কনভেনশন, কাস্টম, রিচুয়াল, এথিক্স, কথায় এগুলি বলা হয় কালচার, এক কথায় বলা হয় কালচার। এক কথা বলে আপনার কালচারটা আপনার পরীক্ষা করায়। আপনি একজন অফিসার হবেন, মানুষের প্রতি আপনার সিম্পিটি থাকবে কিনা, এমপিটি থাকবে কিনা, এই যে দেখেন এগুলো কি এদের এই এফেক্টিভ ডোমেইনে সাধারণত বেশি প্রশ্ন করা হয় কি কি এফেক্টিভ ডোমেইনে প্রশ্ন। আমি পার্সোনালি দেখছি এফেক্টিভ ডোমেইনে কি কি প্রশ্ন করা হয়, দুটো প্রশ্ন প্রায় করেন। একটা হলো সিম্পেথি, একটা হলো এমপ্যাথি। প্রশ্নটা করা হয়
আরেকটা প্রশ্ন করা হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার এফেক্টিভ ডোমেইনে কি কি প্রশ্ন করা হয় এটা আলোচনা করি। সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে। পার্থক্য হলো এমপ্যাথি ইজ মোর দ্যান সিম্প্যাথি। সিম্প্যাথি ধরেন সিম্প্যাথি সিম্প্যাথি আপনার সাথে একজনের দেখা হলো, আপনার পরিচিত, সে বলল ভাই আমার পকেটে 500 টাকা ছিল, কিন্তু কখন যে পকেট মারি আমার 500 টাকা নিয়ে গেল। আপনি শুনে বললেন আহ, খুবই বেদনার বিষয়, আফসোস করলেন। এই হলো সিম্প্যাথি। কিন্তু আফসোস করার সাথে সাথে আপনি যদি পকেট থেকে 500 টাকা বাই করে নেন, ভাই প্লিজ এই 500 টাকা আপনি নিয়ে নেন, আপনি অসুবিধা নাই, এই 500 টাকা না হলে আপনি কিভাবে আপনি আপনার গন্তব্য খুঁজবেন। এই যে সিম্প্যাথির সাথে অ্যাকশন যোগ হয়, অ্যাকশন প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু এমপ্যাথি। অর্থাৎ ওই যে পকেট মার যে তার দুঃখের কথা, সরি, আপনার বন্ধু আপনার কাছে পকেট মারের যে দুঃখের কথা বলতেছে, আপনি এটা এমন ভাবে শুনতেছেন যে মনে হয় যে আমারই পকেট মার গেছে। এটাকে বলে এমপ্যাথি। এটা কিন্তু আপনার এফেক্টিভ ডোমেইনের মধ্যে পড়ে, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন না এগুলি কোন শ্রেণীর মধ্যে পড়তেছে, আপনার জানার দরকার নাই। যেমন আরেকটা প্রশ্ন প্রায় করে, সেটা আমি দেখছি, সেটা হলো ভ্যালুস অ্যান্ড নর্মস। এটা কিন্তু এফেক্টিভ ডোমেইনে পড়ে, এটা কিন্তু এফেক্টিভ ডোমেইনে পড়ে। ভ্যালুসটা কি? একটা ভেরি সিম্পলি আমাদের দেশে অনেকে বিভিন্ন দা গোলস, দা প্রিন্সিপালস, দা স্ট্যান্ডার্ডস held by an individual or class or society as a whole is called values. সহজ কথা কি, এত কঠিন কথা আপনার বলার দরকার নাই। আমি আপনাদের বোঝাবার জন্য ইংরেজি, আপনি কখনো ইংরেজিও বলার দরকার নাই যদি না আপনাকে ইংরেজিতে প্রশ্ন না করে। সমাজবদ্ধ মানুষের সহজ কথা, একদম সহজ কথা, সমাজবদ্ধ মানুষের বিশ্বাস ও আচরণের সমষ্টিকে মূল্যবোধ বলে। The goals, principles, standard held by an individual, held by an individual class or society as a whole is called values. সেটাই বাংলা বলছে, মানুষের সমাজবদ্ধ মানুষের বিশ্বাস এবং আচরণের সমষ্টিকে বলে মূল্যবোধ। এটা কিন্তু এফেক্টিভ ডোমেইনে পড়ে। আমি আপনাদেরকে যারা রিটেনে পাস করছেন বা পাস করবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে কমপক্ষে 4-5টা মক ভাইভা যদি দেন, আপনাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হবে, আপনাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়বে এবং আশা করছি আপনারা ভালো করতে পারবেন। তারপরে আসলে নর্মসটা কি তাইলে? ওই যে ধরেন শিক্ষককে সম্মান করা উচিত, আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস, এটা হলো ভ্যালুস। আমরা ছোটকালে যখন প্রাইমারি স্কুলে পড়ছি, আপনারা খেয়াল করেন শিক্ষক যখন ক্লাসে ঢুকছে আমরা সবাই দাঁড়াই গেছি, তাই না? মানে শিক্ষককে সম্মান করছি। তার মানে কি?
আমরা যা বিশ্বাস করি তা বাস্তবে পালন করতেছি, সেটা হলো নর্মস। দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ভ্যালুজ ইজ নর্মস। নর্মস, the practical application of values is norms. এটা এফেক্টিভ ডোমেনের প্রশ্ন। এফেক্টিভ ডোমেনে অতীতে যে সকল প্রশ্ন করছে, আরো একটা প্রশ্ন আমি আপনাদের সাথে আলোচনা করব। ফর এক্সাম্পল, আপনার ওই যে আমি এফেক্টিভ ডোমেনের যে জিনিসগুলো দিচ্ছি তার মধ্যে একটা দিচ্ছি, সম্ভবত দিচ্ছি, খেয়াল করে দেখেন আপনারা, কনভেনশন। এটার বাংলা কিন্তু রীতিনীতি। রীতিনীতি, আপনারা খেলা দেখছেন না? খেলা দুই পক্ষে, যেমন ফুটবল খেলা বা ক্রিকেট খেলা দেখছেন, বিশেষ করে ফুটবল খেলা দেখে রেফারি থাকে। রেফারির কাজ কি? রেফারির কাজ হলো খেলাটা পরিচালনা করা, এবং কেউ যদি ফাউল করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, তাই তো? তাহলে আপনি যে সমাজে বসবাস করেন, সমাজেরও তো কিছু নিয়ম কানুন আছে না? যেটা লিখিত না, অলিখিত, এগুলি আমরা মানি। এবং সমাজে যারা আবাল বৃদ্ধ বনিতা, যাদের বুদ্ধি জ্ঞান আছে, তারা মোটামুটি সবাই এত সংক্রান্ত বিষয়ে ওয়াকিবল আছে যে এই জিনিসগুলো আমাদের মানতে হবে। এটা হলো কনভেনশন, যা জেনারেল এগ্রিমেন্ট, সাধারণ মতৈক্য অন দ্য ইউসেজ অ্যান্ড প্র্যাকটিস অফ সোশ্যাল লাইফ। সামাজিক জীবনে আমরা যে ইউসেজ গুলা, আমরা যে প্র্যাকটিস গুলা করি, এবং এগুলা সম্পর্কে সমাজের যে একটা মতৈক্য আছে, সবাইগুলি মানে, এটা হলো কনভেনশন। আর কি কনভেনশনটাই যখন শত শত বছর পালিত হইতে হইতে জাতির অস্থি মজ্জা রক্তের সাথে মিশে যায়, এবং জাতি আইনের মতোই এগুলাকে লালন নারিশ করে, প্লারিশ করে, এবং এগুলি যদি কেউ ভঙ্গ করে জাতি সম্মিলিতভাবে আহত বোধ করে, এটাকে বলে কাস্টম। আমি প্রায় দেখছি এই ছেলেমেয়েরা এই প্রশ্নের উত্তর দিতে পারে না। কাস্টম এবং কনভেনশনের মধ্যে পার্থক্য কি? ভ্যালুজ এবং নর্মসের মধ্যে পার্থক্য কি? সিম্পেথি এবং এমপ্যাথির মধ্যে পার্থক্য কি? নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি? উইজডম এবং ইনটিউশনের মধ্যে পার্থক্য কি? এবং এগুলিতে অধিকাংশ বইতে আমি দেখছি ভুল। অধিকাংশ বইতে আমি ভুল দেখছি। আমি এই নিয়ে একটু লেখাপড়া করছি, তো মানে একটা কিছুদিন আগে আমি এই সংক্রান্ত বিষয়ে কিছুটা, আমার এক বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে, কিভাবে কোশ্চেন করতে হয় বিভিন্ন পরীক্ষায়, লন্ডন থেকে যে লেখাপড়া করিয়ে আসছে, শান্তনু মজুমদার লন্ডন থেকে লেখাপড়া করিয়ে আসছে। তার বিষয় ছিল কোন প্রশ্ন করবেন, এবং ওই প্রশ্ন থেকে আপনি কি ক্যান্ডিডেটটিকে কি আউট করে নিয়ে আসবেন। এবং প্রশ্নটা সাধারণত এই তিনটা সাইডেই, কগনিটিভ ডোমেন থেকে, সাইকোমোটর ডোমেন থেকে, এফেক্টিভ ডোমেন থেকে প্রশ্ন করায়। এবং আমি দেখলাম আমাদের পাবলিক সার্ভিস কমিশনে ওনার কি জেনে হোক বা না জেনে হোক, তাদের অজান্তে হোক তাদের জানা মতে হোক, এই প্রশ্নগুলোই আমি দেখছি করে। তাহলে রীতিনীতি কি? সোশ্যাল কনভেনশন, না সোশ্যাল কনভেনশন, সরি, কনভেনশন জেনারেল এগ্রিমেন্ট on the uses and general agreement on the uses and practice of
social life, general agreement on the usage and practice of social life is called convention. কনভেনশনে যখন ম্যাচিউরড হয় তখন এই যেটা কাস্টম। তাহলে কাস্টম কি? বাংলা যেটাকে বলে প্রথা, সোশ্যাল কনভেনশন, সোশ্যাল কনভেনশন carried on by tradition. Social convention carried on by tradition is called custom. আমি আর ওইদিকে দেশে যাবো না, তাহলে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করছি 3টা ডোমেন নিয়ে প্রশ্ন করে। এখন আসেন আপনার যে সকল বিষয়ে সাধারণত ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় সেটা হলো অনার্স মাস্টার্সে আপনি যে সাবজেক্টে লেখাপড়া করছেন সেই সাবজেক্টের মৌলিক জ্ঞান। কারণ যে 3 জন বা 4 জন ভাইবা বোর্ডে থাকে, এমনও হতে পারে আপনি যে বিষয়ে লেখাপড়া করছেন ওই বিষয়ের কোনো মেম্বার বা ওই বিষয়ের কোনো এক্সপার্ট সেখানে আছে। সুতরাং আপনাকে এই বিষয়গুলো প্রশ্ন করবে। কেন এই বিষয়গুলো প্রশ্ন করবে এই জন্য, আপনি 4টা বছর যে বিষয়ে লেখাপড়া করছেন সেই বিষয়ে যদি আপনার মৌলিক জ্ঞান না থাকে, তাকে ধরে নিতে হবে যে আপনি সিভিল সার্ভিসের জন্য কোনো যোগ্য প্রার্থী না। এই জন্য আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে ভালো নলেজ রাখবেন। দ্বিতীয়ত, আমি আপনাদেরকে এখন যে পদ্ধতি বলছি, সাধারণত আপনারা 6-7টা অন অ্যান অ্যাভারেজ 6-7টা ক্যাডার চয়েস দেন। অধিকাংশ ছেলে মেয়ে পার্ট চয়েস দেয় বিশেষ প্রশাসন ক্যাডার বা বিশেষ পুলিশ বা বিশেষ কাস্টম, বিশেষ ইনকাম ট্যাক্স এবং বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, আবার বিশেষ ফরেন অনেকে দেয়, খুব কম। এবং এই ক্যাডারগুলা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে সব ক্যাডারের পদমর্যাদা, মান সম্মান, স্ট্যাটাস এক, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে আপনি যদি সুযোগ সুবিধা, অপরচুনিটি এবং ক্ষমতার চর্চা, যদি আপনি এই ক্ষমতার কথাটা বলবেন না, কারণ আসলে ক্ষমতা বলে কিছু নেই, এটা হলো কর্তৃত্ব, অথরিটি। এগুলি যদি আপনি বিচার করেন, দেখবেন বিশেষ প্রশাসন ক্যাডার, বিশেষ পুলিশ ক্যাডার, বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, কাস্টম ক্যাডার, ইনকাম ট্যাক্স ক্যাডার, এই ক্যাডার গুলা একটা হেজিমনিক ক্যাডার। হেজিমনিক ক্যাডার এই সেন্সে এদের কাজকর্মের ভ্যারাইটি আছে। এই আপনি যে পার্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস দেন, এগুলো নিয়ে আপনাদের ভালো নলেজ থাকতে হবে। আমি বিভিন্ন ভাইবা সার্ভিস যারা ডেলিভারি করে, এরকম কিছু জায়গায় আমি গিয়ে দেখছি ছেলেমেয়েরা এই সকল বিষয়ে তাদের কোনো মৌলিক জ্ঞান নেই। মৌলিক জ্ঞান নেই, তারা বিভিন্ন আপনার বাজারে প্রচলিত যে গাইডগুলা পড়ে, এবং একটা গাইডে যদি ভুল থাকে, প্রতিটা গাইডে এরকম ভুল আছে। এগুলি আমার মনে হয় এগুলি আপনাদের মক ভাইবা অথবা আপনারা ফেস টু ফেস যদি কিছু ক্লাস করেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। তাহলে আপনার ক্যাডার চয়েস সম্পর্কে এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো ওই ক্যাডারে চাকরি করি নাই, আমি যখন ক্যাডারে চাকরি করব আমাকে বুনিয়াদী ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন স্তরে আমাকে প্রশিক্ষণ দেওয়া হবে, আমাকে ইন হাউস ট্রেনিং দেওয়া হবে, আমাকে লোকাল, ন্যাশনাল এবং অ্যাওয়ার্ড বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে, আমাকে ফিট করা হবে। আমি এখনো ক্যাডারে ইন্টারই করে নাই, আমি কিভাবে জানবো? না, আপনাকে একেবারে ক্যাডারের ডেপথের কথা বলছি না, আপনাকে স্ট্রাকচারটা তো জানতে হবে, আপনাকে লেয়ার গুলা জানতে হবে, কোর ফাংশন গুলা তো জানতে হবে। এটার সাথে আপনার ওই ক্যাডারের চাকরি করতে হবে এমন কোনো বিষয় নাই। এই বিষয়গুলা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, আপনারা অনেকে ভাইবা বোর্ড সাধারণত টু দি পয়েন্ট
এবং রিলেভেন্ট অ্যান্সার আশা করে। যে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে অযথা কথাগুলো এনলার্জ করে, যেটা প্রয়োজন নাই। একটা সহজ উদাহরণ দিই, আপনার নাম কি? আমার নাম প্রফেসর মোহাম্মদ আবু নাসির টুকু, দ্যাটস এনাফ। দেখা গেছে তারা এত বেশি এনলার্জ করে, এনলার্জ করলে দুটা সমস্যা হয়। এটা হলো আপনার পরিমিত বোধ সম্পর্কে তাদের মানে সন্দেহ জাগে, যে কোনো কাজে আপনাকে পরিমিত বোধ হতে হবে। সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, পরিমিত বোধ। অলওয়েজ মধ্যপন্থা সর্বশ্রেষ্ঠ পন্থা, যে কোনো বিষয়, স্বয়ং ধর্ম তাই বলে। আপনার কথা বার্তায় পরিমিত বোধ থাকা উচিত, টু দি পয়েন্ট এবং রিলেভেন্ট। আর যদি আপনি অযথা যদি প্রশ্নকে অ্যানলার্জ করেন, তাহলে ওই অ্যানলার্জের সূত্র ধরে আপনাকে অনেক সম্পূরক প্রশ্ন করা হবে। এখন এই সম্পূরক প্রশ্ন ওই দিকে যদি আপনার কমান্ড না থাকে, তাহলে আপনি সম্পূরক প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। সুতরাং বি ভেরি কেয়ারফুল, আপনার পরিতবোধ, টু দি পয়েন্ট, রেলেভেন্ট আনসার, এর বাইরে আপনারা যাবেন না। আরেকটা জিনিস আপনারা, আমি ছেলে মেয়েদেরকে প্রায় বলি, ভাইবা কিন্তু একটা কৌশলও বটে। কৌশল, আমাদের একটা কৌশল যেটা, সেটা হলো আপনি কৌশলে যদি যে প্রশ্নগুলো করে, প্রশ্নগুলো যদি আপনার যেদিকে কমান্ড আছে, যে সকল বিষয় সম্পর্কে আপনার ঝর্ণার পানির মতো পরিষ্কার নলেজ আছে, ভাইবা বোর্ডে যদি আপনি সেদিকে নিয়ে যেতে পারেন, এটা একটা কৌশল, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা ট্যাকটিক্স, এটা ভালো কাজটা, তাই না? ধরুন আপনি বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনার ফান্ডামেন্টাল নলেজ ভালো, তাহলে আপনার প্রশ্ন ওই জাতীয় আইন ল রিলেটেড যদি কোনো কোশ্চেন করা হয়, আপনি যদি কৌশলে যদি যারা আপনাকে প্রশ্ন করছে, অর্থাৎ ভাইবা বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দকে যদি আপনি ওই দিকে যদি আপনি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনার ওই ওই জাতীয় প্রশ্ন আপনাকে করবে, এতে আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন। এটা একটা আপনারা কৌশল, এটা একটা খেয়াল রাখবেন। একটা জিনিস আপনারা যেটা ভাইবা বোর্ডে খেয়াল রাখবেন, সেটা আমি প্রায় দেখছি, অধিকাংশ ক্ষেত্রে দেখছি, অন্তত ভাইবা যেদিন আপনি দিবেন তার 1 মাস, তার আগের পূর্বের 1 মাসের ন্যাশনাল, রিজনাল, অর্থাৎ লোকাল, রিজনাল, গ্লোবাল এন্ড ইন্টারন্যাশনাল কি ঘটনাগুলো ঘটছে, অন্তত এট এ গ্লান্স একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এই জন্য পেপার পড়ার কোনো বিকল্প নাই, বই পড়ার কোনো বিকল্প নাই, এবং একটা পেপার আপনার পড়া ঠিক হবে না, কারণ একটা সমাজ একটা বৈচিত্র্যপূর্ণ সমাজ, এখানে বিভিন্ন মত আছে, এখানে বিভিন্ন দ্বিমত আছে, এখানে তর্ক আছে, এখানে বিতর্ক আছে, এখানে ভিন্ন মত আছে, এখানে ঐক্য আছে, সবগুলোর সাথে আপনার অ্যাকোমোডেশন দরকার। তাহলে ন্যারেটিভের যে একটা পাল্টা ন্যারেটিভ হইতে পারে, আপনি যেটা চিন্তা ভাবনা করছেন সেটাই যে 100% সত্য বা সেটাই যে 100% কারেক্ট, এটা বলা যায় না। কারণ ন্যারেটিভ ফলোড বাই কাউন্টার ন্যারেটিভ, আইডিওলজি ফলোড বাই কাউন্টার আইডিওলজি। আপনার আইডিওলজির সাথে অন্যের আইডিওলজি নাও মিলতে পারে। সুতরাং আপনাকে ব্যাপার পত্রিকা ভালো করে পড়তে হবে, যাতে করে মৌলিক বিষয়গুলো আপনি উত্তর দিতে পারবেন। আরেকটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন, এই জিনিসটা ভাইবা বোর্ডে প্রায় চাওয়া হয় ছেলে মেয়েদের, ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক, ভাইবা বোর্ডের উপর আপনাকে কোনো চাপ সৃষ্টি করা হবে, স্ট্রেস, স্ট্রেস, চাপ। কারণ আমি তো, আপনারা জানেন আমি বেসিক্যালি একজন টিচার, বর্তমানে আমি একটা অফিসে প্রায় 1 বছর যাবত কাজ করতেছি, এনসিটিভি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড।
মানে আমি দেখছি মাঝে মধ্যে কাজের এত বেশি প্রেশার পড়ে, প্রেশার কিন্তু যে ওভারটেক করা খুব কঠিন হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে এত সুন্দর কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে নিজে কিন্তু আন্ডার প্রেশারে কাজ করতে পারি না। এই যে তারা পরীক্ষা করে যে একটা ছেলে বা একটা মেয়ে আন্ডার প্রেশারে কাজ করতে পারে না, আরে কি না, একটা ভালো অফিসারের মনে হলো আন্ডার প্রেশারে কাজ করা। কারণ আপনি অফিসে কাজ করবেন, অফিসের কাজটা কিন্তু মসৃণ না। এখানে আপনি আপনার কাস্টমার কারা, আপনি ধরেন একটা কথার কথা আপনি এসিলেন, আপনার কাস্টমার কারা, যারা দেশের জনগণ, যারা ভূমি নিয়ে বিভিন্ন জটিলতা পড়ে, তারাই তো আপনার কাছে আসবে, তারা আপনার কাস্টমার। অনেক সময় দেখেন প্রচন্ড চাপ, আপনার চাপটা দুই ধরনের, একটা লিগাল ফর্মাল চাপ, একটা ইনফর্মাল চাপ, প্রত্যেক বিভিন্ন চাপ আসতে পারে না। এই যে চাপ সহ্য করার ক্যাপাসিটি, এটা একটা অফিসারের সবচেয়ে বড় গুণ। আর এইটা অনেক সময় ভাইবা পরীক্ষা করা হয়। অনেক সময় দেখা গেছে এমন কিছু প্রশ্ন করলো বা আপনাকে এমন কিছু বকাবকি করলো, আপনার কাছে মনে হইতে পারে যে আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান বা আত্ম অহংকারে আপনার আঘাত লাগতে পারে, বাট ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ভাইবা কোশ্চেন। এগুলি পরীক্ষা করে আপনার মেন্টাল ফিটনেস, আপনার সাইকোলজিক্যাল সাইকি, আপনার সাইকিটা পরীক্ষা করা হয়। এতে আপনারা কখনো রাগান্বিত হবেন না। আর ভাইবা এমন একটা জিনিস, আপনি আমার ভাইবা নেন, আপনি আমার ভাইবা নেন, এবং আপনি একটা মনস্থির করেন যে আমাকে ধরার জন্য ভাইবা করবেন, যত কষ্টই করেন না কেন আমি কোনো কষ্টের উত্তর দিতে পারি না। তা মনে রাখবেন, ভাইবা বোর্ড কখনো আপনাকে আটকানোর জন্য কষ্ট করে না। এই জন্য কখনো স্মার্ট হবেন, কিন্তু ওভার স্মার্ট হবেন না। আপনার কনফিডেন্স থাকবে, কিন্তু আপনার ওভার কনফিডেন্স থাকবে না। যদি ভাইবা বোর্ডে এটা পরিলক্ষিত হয়, আপনাকে এমন এমন প্রশ্ন করা হবে, আপনি সে সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কারণ তখন আপনাকে ধরার জন্য প্রশ্ন করবে। আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন গ্রাজুয়েটস, অনার্স গ্রাজুয়েট, আমি ধরেন আপনার ভাইবা নিচ্ছি পাবলিক সার্ভিস কমিশনে। এখন আপনি এমন এক কনফিডেন্স দেখালেন যে আপনি সব কিছু, পলিটিক্যাল সায়েন্সের এমন কিছু নাই যেটা আপনি জানেন না। ধরুন আমি আপনাকে প্রশ্ন করবো, বলেন তো সক্রেটিস কোন ভাষায় কথা বলে, সক্রেটিস কোন ভাষায় কথা বলতো? আপনি তো একেবারে সরকারি কথা বলে দিবেন যে গ্রিস ভাষায়, তাই না? দিন তো এথেন্সের অধিবাসী, এথেন্সের ভাষা তো গ্রিস, তৎকালীন গ্রিস। আসলে তা না, উনি কথা বলতো চুরিয়াডাঙ্গা ভাষায়। এই যে একটা প্রশ্ন, আমি কিন্তু আপনাকে ধরার জন্য প্রশ্ন করছি। আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো বাংলাদেশের ডিসি, ডেপুটি কমিশনার, ফ্রান্সের ডেপুটি কমিশনারকে কি বলে? ফ্রান্সে প্রিফেক্ট বলে, কিন্তু আপনি পারবেন না, কারণ আমি তো প্রশ্ন করছি আপনাকে ধরার জন্য। সুতরাং কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, এটা মনে রাখবেন। ওকে, এখন আসেন ভাইবা, আমরা আরো অনেক কিছু আলোচনা করি যেগুলি সাধারণত আমাদের ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। সেটা কি? ভাইবা বোর্ডে সাধারণত কিছু কিছু জিনিস আছে সংবেদনশীল। সেটা কি আপনার ধর্ম, আপনার বর্ণ, আপনার কমিউনিটি, যেগুলি সেন্সিটিভ, আপনার এথনিক পরিচয়, আপনার কালার, আপনার ড্রেস আপ, মেকআপ, ড্রেস আপ বলতে আপনি পাঞ্জাবি পরে গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু রুচি সম্পন্ন হলেই হবে। আপনার দাঁড়িয়ে আছে চমৎকার, কোনো সমস্যা নাই। আমরা যখন কাজ করি অনেক অফিসারে কি সুন্দর দাঁড়িয়ে, কোনো সমস্যা নাই। আপনাদের একটা প্রেজুডিস থাকতে পারে, মনে হয় অন্য দৃষ্টিতে দেখে না। ভাইবা এটা একেবারে পাবলিক সার্ভিস কমিশনের ঘোষিত নীতি, ফিলোসফি। কোনো ছেলে মেয়ে কোনো সেন্সিটিভ জিনিসে কোনো প্রশ্ন করা হবে না।
বিশেষ করে তার রেস, তার এথনিক আইডেন্টিটি, তার কমিউনিটি, তার রিলিজিয়ান এবং তার রিলিজিয়াস বিলিফ, এগুলি নিয়ে কোনো প্রশ্ন করা হয় না। এটা আপনারা অন্তত নিশ্চিত থাকেন। পোশাক পরিচ্ছদ সম্পর্কে যে কথা বলবো, আমাকে যদি বলেন আপনার কথা বার্তা আচার আচরণে যেমন পরিমিত বোধকে পরীক্ষা করা হয়, ঠিক তদ্রুপ আপনার পোশাকও হইতে হবে রুচি সম্পন্ন পরিমিত বোধ। কালার ম্যাচিংটা যাতে একটু ভালো হয়, ড্রেস আপটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখলেই আপনার প্রতি ভাইবা বোর্ডের দৃষ্টি নিবদ্ধ হয়। অনেকে অনেক কথা বলবে, এটা কি জেনে বলে না না জেনে বলে আল্লাহ মাহবুদই জানে। আমি বা আমরা যতটুকু জানি এগুলি নিয়ে কোনো প্রশ্ন করা হয় না। তারপরে আছেন ভাইবা বোর্ডে বিভিন্ন অনেক সময় দেখা যায় এমন কিছু কিছু প্রশ্ন করে, আপনার একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আপনাকে 10টা বা 15টা প্রশ্ন করছে, আপনি 15টা প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাই বলে আপনাদের খুব খুশি আপনি 200-তে একেবারে 160 বা 70 পেয়ে যাবেন, এটা নাও হতে পারে। আপনি 15টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, বা 6টা বা অর্ধেক প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, তাতে কিছু আসা যায় না। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন বা স্টাইলটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কথা বলার ধরন, আমরা যখন অফিসে কাজ করি অনেকে দেখি অনেক কিছু জানে কিন্তু কমিউনিকেশন করতে পারে না, চ্যানেলাইজ করতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না। সুন্দর করে কথা বলা একটা আর্ট। আমি প্র্যাকটিক্যাল জীবনে দেখছি, আমি আমাদের এখানে আমি চাকরি করি, অনেকে দেখলাম অনেক কিছু জানে কিন্তু কথা এত দ্রুত বলে, বা কথা এত আস্তে বলে, বা কথায় সাজা স্ট্রাকচার না, গাঁথনিটা খুবই দুর্বল, বা কোনটার পর কোনটা করতে হবে, কোন কথাটা কখন বলতে হবে, যাদের সবার মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে। অর্থাৎ কমিউনিকেশন। কমিউনিকেশন আগে বলা হতো, আগে আমরা ছোটকালে কি পড়ছি, নলেজ ইজ পাওয়ার। এখন তারপরে বলছে ইনফরমেশন ইজ পাওয়ার। এখন একটা নতুন করে বলা শুরু করছে কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল ইজ পাওয়ার। ঠিক আছে, কিন্তু অনেকে দেখবেন নলেজ আছে, পর্যাপ্ত তথ্য আছে, কিন্তু ডেলিভারি করতে পারে না। আছে, এটা তো আপনারা জানেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আপনারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অনার্স কলেজে লেখাপড়া করছেন, কিছু কিছু টিচার আছে দেখুন অনেক জানে, কিন্তু যখন ক্লাসে যখন ডেলিভারি দিতে যায় কিন্তু তারা ছেলে মেয়েদেরকে কিন্তু সন্তুষ্ট করতে পারে না। সুতরাং ভাইবা পরীক্ষার সোজা কথা, আপনি কি জানেন কি সেটা বিবেচ্য বিষয় না, আপনি তাদেরকে কতটুকু কনভিন্স বা সন্তুষ্ট করতে পারছেন সেটাই কিন্তু বিবেচ্য বিষয়। ঠিক আছে, আপনারা যদি আমাদের সামনাসামনি কিছু ক্লাস করেন, বা আমাদের সাথে যদি জেনেসিসের পক্ষে, বা আমরা যখন আসি, আমরা তো অতীতেও আমি আপনাদের সাথে ছিলাম, বর্তমানে আছি, কিন্তু ভবিষ্যতেও থাকবো। আপনারা যদি আসেন, ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলা করা হয়, প্রশ্নগুলো যদি আপনারা সংগ্রহ করেন, তাহলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী আপনাদেরকে ওই সংক্রান্ত বিষয়ে যদি প্রশ্নের উত্তর দিই, আপনারা এগুলি আশা করি সেগুলি ভালো করে বলতে পারবেন।
ভাইবা এটা একটা কনফিডেন্সের ব্যাপার। আপনাকে এমনও হতে পারে আপনি যা শিখে গেছেন তার কোনো প্রশ্নই করা নাই, তাহলে আপনি বলতে পারেন তাহলে ভাইবা যেহেতু কোনো সিলেবাস নাই, তা ভাইবা পড়ে এত পড়ে লাভ কি? এত করে লাভ হলো দুইটা। এক নম্বর হলো আপনার কনফিডেন্সটা ডেভেলপ করবে, যত বেশি আপনার কনফিডেন্স থাকবে তত বেশি আপনার ভাইবা ভালো করবেন। দুই হলো আপনি যে বিষয়গুলো পড়ে গেছেন সেগুলি সরাসরি না প্রশ্ন না আসুন, ইনডাইরেক্টলি কিন্তু এগুলো কিন্তু চলে আসতে পারে। তিন নম্বরে হলো আপনি যদি পড়েন সবকিছুরই একটা লিমিট আছে। আমরা সাধারণত আমি দেখছি আমরা ভাইবা বোর্ডে বা ক্লাসে যেগুলি আলোচনা করি, মোটামুটি 70 থেকে 80% এই ফর্মে ওই প্রশ্ন না করলেও ওই ফর্মেটে প্রশ্ন হয়। সাপোজ আমরা আমরা প্রায় আমি আর এখানে দেখবেন আমাদের আপনাদের সাথে হয়তো ক্লাস নেব ইকোনমিক ক্যাডারের জনাব ওবায়দুল্লাহ স্যার, দেখবেন আমরা সাধারণত আমরা দুইজনে মিলি অল্টারনেটিভলি একটা ক্লাস নিই, সেটা হলো লোকাল গভর্নমেন্ট। আমরা ক্লাসটা করার পর লোকাল গভর্নমেন্ট আই এম ড্যাম শিওর লোকাল গভর্নমেন্ট কনসেপ্টটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে যেভাবে প্রশ্ন করুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। কথা প্রসঙ্গে আমি একটা বলতে চাই, যেমন আমাদের লোকাল গভর্নমেন্ট তো আমরা তো সাধারণত তিন ধরনের লোকাল গভর্নমেন্ট, গ্রামীণ, রুরাল। রুরাল কি? রুরাল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এটা হলো রুরাল। আর আরবান কি? পৌরসভা, সিটি কর্পোরেশন, তাই না? তারপরে আমাদের তিনটা পার্বত্য জেলা আছে না, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। তাদের লোকাল গভর্নমেন্ট এই আমাদের যে সমতলের লোকাল গভর্নমেন্ট থেকে একটু আলাদা। সেখানে হলো পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, আর এই তিনটা খাগড়াছড়ি জেলা পরিষদ, রাঙ্গামাটি জেলা পরিষদ, বান্দরবান জেলা পরিষদ, এই তিনটাকে কম্বাইন করে আরেকটা ইয়ে আছে, এটা করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। হ্যাঁ, আপনি কি জানেন আমাদের সংবিধানে কিন্তু লোকাল গভর্নমেন্ট হিসাবে কিন্তু একেবারে স্বীকৃতি দেওয়া হয়েছে জেলা জেলা পরিষদকে। কিন্তু এটা কিন্তু দেখবেন অনেকে জানে না, এবং এই প্রশ্নটা প্রায় করা হয়। আপনি যদি 1 ঘন্টার একটা ফেস টু ফেস যদি আপনি 1 ঘন্টার লোকাল গভর্নমেন্ট নিয়ে যদি আমাদের ক্লাস করেন, ক্লাস করলে আই হোপ আপনাকে যেভাবেই প্রশ্ন করা না কেন আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই পানিটা কি খাওয়া যাবে? তা হতে পারেন, আদা দিয়ে, চিনি দিবেন না। আরেকটা আসেন, যেমন অনেক ছেলে মেয়েকে আমি দেখছি, আমি প্রায় দেখছি কি আটক কাহিনী পুরা সংবিধান পুরা মুখস্থ করে। এটা কোনো মানে মানে এটা একটা রেশনাল না। কারণ আপনাকে পুরো সংবিধান মুখস্থ করতে হবে কেন? আপনাকে বেসিক জিনিসটা জানলেই তো হবে, বা সংবিধানের কোন কোন আর্টিকেলটা প্রায় প্রশ্ন করে সেগুলো তো জানলেই হবে, তাই না? আপনাকে অ্যাক্ট কি, অর্ডিনেন্স কি, অর্ডার কি, তিনটার মধ্যে পার্থক্য কি, রুলস কি, রুলসের সাথে অ্যাক্ট, অর্ডিন্যান্স, অর্ডারের মৌলিক পার্থক্য কি, রেগুলেশন কি, রেগুলেশনের সাথে রুলস এর পার্থক্য কি, বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাসটা কি, গণপরিষদ কি, হ্যাঁ, তারপরে বাংলাদেশের সংবিধানের এই যে গুরুত্বপূর্ণ কথা, যেমন একটা কথা 2 ক 7, 7 ক 7 খ, আবার যে আমাদের মূল নীতিগুলো আছে না, সংবিধানের মূল নীতি। আমি কর্তৃপক্ষকে আশা মানে কর্তৃপক্ষকে বলবো ফেস টু ফেস কিছু ক্লাস, সংবিধান নিয়ে একটা ক্লাস,
লোকাল গভর্নমেন্ট নিয়ে একটা ক্লাস, মুক্তিযুদ্ধ নিয়ে একটা ক্লাস, হাউ ডাজ গভর্নমেন্ট ওয়ার্ক, সরকার কিভাবে ফাংশন করে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিয়ে একটা ক্লাস, 3-4টা ক্যাডার নিয়ে একটা, বিশেষ প্রশাসন ক্যাডার, বিশেষ পুলিশ ক্যাডার, বিশেষ স্বরাষ্ট্র ক্যাডার এন্ড বিশেষ অডিট অ্যাকাউন্ট কাস্টম ইনকাম ট্যাক্স ক্যাডার নিয়ে একটা ক্লাস দরকার বা 2টা ক্লাস দরকার। তাহলে সামনাসামনি অনেক প্রশ্ন, অনেক সম্পূরক প্রশ্ন, অনেক তারকা চিহ্নিত প্রশ্ন আপনাদের মনে উদয় হবে। কিন্তু এখন আপনারা, আমার ক্লাসটা সম্ভবত রেকর্ডিং হচ্ছে, তখন আপনারা ক্লাস দেবেন, কিন্তু আপনাদের মনে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর তো আপনারা দিতে পারেন ফেস টু ফেস। ফেস টু ফেসের কোনো বিকল্প নাই। এটা অনলাইনকে আমি দোষারোপ করতেছি না, কিন্তু এটা লিমিটেশন আছে, অনেক লিমিটেশন আছে, তাই না? আপনারা ক্লাস করেন, আপনারা অনেকে দেখবেন, আমি দেখছি বিভিন্ন সাংবিধানিক পদের কথা বলে। আমি অত্যন্ত হতাশ হই যখন বলে অ্যাটর্নি জেনারেল একটা কনস্টিটিউশনাল পোস্ট। আপনারা কি দেখেন, খেয়াল করছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর লেডি হিটলার নানার দেশে চলে যাওয়ার, মামার দেশে চলে যাওয়ার পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পালাই গেছে, দেখছেন? পালাই গেছে। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন, বিচার বিভাগের বিচারকরা, ওরা কি পালাইছে? পালাই না, ওরা পদত্যাগ করে সরকারের চাপে পদত্যাগ করছে। আর আপনারা কি এই যে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল আছে, উনি ডেইলি অ্যাটর্নি জেনারেল, উনাকে কখনো কি আপনার শপথ গ্রহণ করতে দেখছেন? না। তাহলে সাংবিধানিক পদটা হতে হলে তার তো কিছু মৌলিক ক্যারেক্টার লাগে, তার মধ্যে একটা মৌলিক ক্যারেক্টার হলো কি, সাংবিধানিক পদের পদাধিকারী ব্যক্তিদের অবশ্যই শপথ নিতে হবে। দ্বিতীয় হলো, সরকার তাদের নিয়োগ দেয়, তাদের বরখাস্ত করতে পারে না। সুপ্রিম কোর্টের বিচারকরা যে কারণ এবং যে পদ্ধতিতে অপসারিত হবে, সে একই কারণে এবং একই পদ্ধতিতে সাংবিধানিক সংস্থা যারা নিযুক্ত আছেন তারা অপসারিত হবে। এই যে মৌলিক জিনিসগুলো কিন্তু দেখবেন গাইডেন্স। অনেকে দেখবেন বাংলাদেশের সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়ফল আছে না, ন্যায়ফলকে কিন্তু সাংবিধানিক পদ বলে। ভেরি ট্র্যাজেডি, ভেরি ট্র্যাজেডি। কনস্টিটিউশনাল পোস্ট, স্ট্যাটিউটরি পোস্ট, সংবিধিবদ্ধ পোস্ট না, ওই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক পোস্টকে অনেকে কনফিউজ করে ফেলায়। আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি এই ক্লাসের মাধ্যমে, এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, প্লিজ যত কষ্টে হোক আপনারা কয়েকটা মক ভাইভা অংশগ্রহণ করেন, এবং যত কষ্ট হোক না কেন আপনারা 2 ঘন্টার ফেস টু ফেস কিছু ক্লাস করেন, আপনাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে ইনশাল্লাহ। আর কি কি জিনিস আপনাদের জানা দরকার? মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা, মুক্তিযুদ্ধ আমাদের অস্থি মজ্জা রক্তের সাথে মিশে আছে, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, মুক্তিযুদ্ধে আমাদের আইডেন্টিটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যে কি ইতিহাস সৃষ্টি করছে, জুলাই গণ অভ্যুত্থান থেকে এখনো কিন্তু মূল্যায়ন হচ্ছে না, এটার মূল্যায়ন হবে। যত সময় যাবে জুলাই গণ অভ্যুত্থানের মূল্যায়ন এবং তাৎপর্য তত বেশি বোঝা যাবে। রেডিমেড আপনারা তো জুলাই গণ অভ্যুত্থান পাইছেন, তারা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিছে, আমি জানি আপনারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার সাথে আছেন। আমি আপনাদেরকে ড্যাম শিওর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, জুলাই সনদ নিয়ে আপনাদের প্রশ্ন করবে, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার প্রশ্ন করবে। জুলাই গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকে পরস্পরের মুখোমুখি না করে সমান্তরাল ভাবে উত্তর দিবেন, দুইটার পরিপূরক সম্পূরক, এটাও এক ধরনের মুক্তিযুদ্ধ। এটা কি মুক্তিযুদ্ধ না?
এটাও তো একটা মুক্তিযুদ্ধ। ওই পাকিস্তানি স্বৈরাচারকে হটাবার জন্য আমরা 1971 সালে মুক্তি করছি, এই বর্তমানে আপনার 2024-এর স্বৈরাচারকে হটাবার জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি। এই মুক্তিযুদ্ধ হলো জুলাই গণঅভ্যুত্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়ে আপনাদের প্রশ্ন করবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা ভাইভা যখন শুরু হবে পাবলিক সার্ভিস কমিশনে যে প্রশ্নগুলা জিজ্ঞেস করেন, এই যে প্রশ্নগুলো আপনারা কালেক্ট করবেন, এটা নিয়ে আমি আপনাদের এখানকার এখানে ভাগা ভাগা অনেক ডাক্তার আছে, ডাক্তার, আর আপনারা জানেন মুস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী আছে, ইকোনমিক ক্যাডার, আমরা বসে এসব প্রশ্নের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা গাইড করবেন, গাইড কেন করবেন না, পড়বেন। গাইড থেকে আপনারা নির্যাস নেবেন, নির্যাস। কিন্তু গাইড পড়ে যেগুলা কনফিউশন হয়, অনেক কনফিউশন আছে, সেগুলা ফেস টু ফেস ক্লাস আপনারা ঠিক করে নেবেন। সব কিছুর মধ্যে একটা আদব কায়দা আছে, ভাইবা বোনেরও কিন্তু একটা আদব কায়দা আছে। কিভাবে ঢুকবেন, কিভাবে সম্ভাষণ করবেন, কিভাবে বসবেন, কিভাবে উত্তর দিবেন, কিভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কিভাবে আপনি আবার প্রস্থান করবেন, সবগুলার কিছু গ্রামার আছে, ব্যাকরণ আছে। এগুলা আপনারা যখন আমাদের কাছে মক ভাইবা দিবেন, আমাদের এক্সপার্ট যারা, আমাদের এক্সপার্ট বলে জেনেসিস কেয়ার, জেনেসিস বিসিএস কেয়ারে যারা এক্সপার্ট আছে, তারা তো মোটামুটি এগুলি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, এবং অনেক আমাদের মতো, আমি তো আছি কিন্তু আমার চেয়ে অনেক অনেক বিজ্ঞ সচিব, অনেক ব্যুরোক্রেসিতে কাজ করে, অনেক ডাক্তার, অনেক এই বিষয়ে যারা কনসালটেন্সি করে ওদেরকে নিয়ে আসে, সে বিষয়ে তারা আপনারা সম্যক জ্ঞান পাবেন। আমি এখন বিভিন্ন প্রশ্ন, মানে ওগুলো সাবজেক্ট রিলেটেড না, সাবজেক্টের বাইরে কি কি প্রশ্ন করে এ পর্যন্ত করছে, কিছু আপনাদের টাচ দিয়ে যাবো। এই প্রশ্নগুলো আপনারা এগুলোর উত্তর করার চেষ্টা করবেন, বুঝবেন, ছেড়ে দেবেন। দেখেন, এগুলো আপনারা করবেন।
অতীতে যে প্রশ্নগুলো করছে এগুলি লেখেন, আরো আছে। দেখতে পেলেন? আর্টিকেল ভার্সাস সেকশন, দেখ সবগুলোতে এখন মনে আসতেছে না, আইন সংক্রান্ত এই প্রশ্নগুলা করা সাধারণত করা হয়। এখন সোশ্যাল সায়েন্সের কিছু প্রশ্ন পরে, সোশ্যাল সায়েন্সের কিছু প্রশ্ন আমি লেখেন। ক্রাউড, রিউমার, এই মব এবং ক্রাউড, রিউমার এবং প্রোপাগান্ডা, এগুলি সোশ্যাল সায়েন্সের প্রশ্ন। সোশ্যাল সায়েন্সের প্রশ্ন। দেখেন কিছু সোশ্যাল সায়েন্সের প্রশ্ন ঠিক আছে। ইগো, সুপার ইগো, চমৎকার চমৎকার প্রশ্ন করে। এগুলি তো আপনারা পুরোগুলি কথা গাইডে পাবেন না। এগুলি আমাদের একটু সহযোগিতা যদি মনে করেন নেবেন, আমরা জিনিসগুলো আপনাদের সহজ সরল ভাষায় বুঝে দেব। বুঝাবারও একটা ব্যাপার, অনেক সময় বই পুস্তক পড়ে কিন্তু সব কিছু বোঝা যায় না। যে উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে কিছু বোঝানো হয় অনেক ভালো হয়। এই বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে তিনটা শব্দ খুবই গ্লোরিফাই হচ্ছে। একটা হলো মিস ইনফরমেশন, একটা ডিস ইনফরমেশন, একটা ম্যাল ইনফরমেশন। ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন কিন্তু আবার সর্বনাশ হইতে পারে। মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন তাৎক্ষণিকভাবে অনেক অঘটন ঘটাই দিতে পারে। এই যে সোশ্যাল সায়েন্সের যে নিত্য নতুন কত টপিক আসতেছে, এগুলি সম্পর্কে আপনাদের ভালো নলেজ থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা শুধু বই পুস্তক দিয়ে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন না। ঠিক আছে, শুধু বই পুস্তক দিয়ে আপনারা ভালো করবেন এটা কিন্তু
ঠিক না। তো এগুলি সম্পর্কে ভালো আপনাদের ধারণা থাকতে হবে। তারপরে আপনার প্রশাসন সংক্রান্ত ভালো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, হাউ ডাজ গভর্নমেন্ট ওয়ার্কস, ওদের জুডিশিয়াল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বোধ হায়ার কোর্ট এবং লোয়ার কোর্ট। আমাদের এই যে পার্লামেন্ট নির্বাচন আসতেছে, পার্লামেন্টে যে কিছু অনেকগুলো সংস্কার, আপার হাউস লোয়ার হাউস, পক্ষে বিপক্ষে, জুলাই সনদের গুরুত্ব, তাই না? সরকার যে বিভিন্ন কমিশন গুলা গঠন করছে, এই কমিশন গুলার উদ্দেশ্য কি, এই কমিশন গুলার আপনার মতামত অবশ্যই রিফর্মস এন্ড রেগুলেশনের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ? তারপরে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে গণ অভ্যুত্থান বলবে নাকি বিপ্লব বলবে? এখন এটা জানতে হলে তো অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য, এগুলি আমাদের জানতে হবে। হিউজ ব্যাপার, হিউজ। আপনি আসলে ভাইবা যে বিশাল জিনিস, যার কোনো সিলেবাস নাই, বাট the more you learn, the more your performance, যত বেশি পড়বেন আপনার পারফরমেন্স তত বাড়বে, কারণ কনফিডেন্স ডেভেলপ করে। এবং আপনি যদি ভালো জানেন, ভাইবাকে আপনার পথে আপনি নিয়ে যেতে পারবেন। আপনি যেদিকে চালিত করবেন, ভাইবা সেদিকে চলে যাবে, তাই না? আর আপনারা যারা এখন নন ক্যাডার চাকরিতে আছেন, বা যারা ক্যাডারে আছেন কিন্তু ক্যাডার চেঞ্জ করতে চান, তাহলে আপনার ওই সংশ্লিষ্ট চাকরির আপনার ম্যান্ডেট কি, ফাংশন কি, এগুলি সম্পর্কে তো আপনার ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে। আদারওয়াইজ তো এটা এমন কিছু করা যাবে না। আর কি আপনারা তো এখানে কি, যদি আপনারা লাইভ হইতো হয়তো বা আপনাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিতে পারতাম, কিন্তু যেহেতু লাইভ হচ্ছে না, প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। ভাইবা বোর্ডে আর কি কি দেখা হয়? ভাইবা বোর্ডে আগে বলছি আপনার আদব কাজা দেখা হয়, ড্রেস আপ মেকআপ দেখা হয়। ড্রেস আপ মেকআপ বলতে শুটের বুটের টানা সম্পন্ন দেখা হয়। একটা জিনিস, আপনারা যখন প্রশ্নের যদি উত্তর না দিতে পারেন, ভেরি সিম্পল, সরি স্যার, বা আবার যদি অনেক সময় আপনার কিছু একটা প্রশ্ন আপনি যদি বলেন স্যার আবার রিপিট করবে, আপনি উত্তর দিতে পারবেন। আপনার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন না, তাহলে হতাশ হয়ে যাবেন। নট নেসেসারি সব প্রশ্নের উত্তর দিয়ে, আইনস্টাইনেও যদি এখন ভাইবা দেয়, সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই না? আর সব প্রশ্নের উত্তর দেওয়াটা এটাও আবার ভালো দিক না। আপনাকে 30টা প্রশ্ন করছে, 30টা প্রশ্নের উত্তর দিচ্ছেন, এটাও তো আবার স্বাভাবিক না, অস্বাভাবিক। কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এটাই আপনার স্বাভাবিক, তাই না? অতীতে কি কি প্রশ্ন করছে এগুলি সম্পর্কে একটু ধারণা দিবেন। আশা করি আপনারা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থাকে বা জানতে চান, আপনারা সরাসরি যদি আমার ফোনের মাধ্যমে যদি আপনার আমার সাথে যোগাযোগ করেন, আপনারা পারবেন। আমি কর্তৃপক্ষকে আমার মোবাইল নম্বরটা দিয়ে যাবো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কয়টা মক ভাইবায় অংশগ্রহণ করেন, এবং কর্তৃপক্ষও বলবো আপনারা শীঘ্রই কিছু মক ভাইবার আয়োজন করেন এবং কিছু ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাসের আলোচনা করেন। টপিকস ওয়াইজ, যে আজকে লোকাল গভর্নমেন্ট নিয়ে ক্লাস হবে, আজকে কনস্টিটিউশন নিয়ে ক্লাস হবে, আজকে মুক্তিযুদ্ধ নিয়ে ক্লাস হবে, আজকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা ক্লাস হবে, আজকে প্রশাসন ক্যাডার নিয়ে ক্লাস হবে, আজকে পুলিশ অথবা পররাষ্ট্র ক্যাডার নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, আজকে যারা অতীতে ক্যাডার হয়েছে তাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ হবে। ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন, আশা করি। আর কি বলবো, এখন তো আমার কিছু মনে আসতেছে না, আর কি বলবো। আরো দেখি, আরো কিছু প্রশ্ন আপনাদের লিখে দিই। আপনাদের এই প্রশ্নগুলো যদি কাজে লাগে তাহলে হতে পারে। বিশেষ করে আমাদের এই যে
সংবিধানে যে আমাদের শিডিউল আছে 1 2 3 4 5 6 7, এই 7টা শিডিউলের বিষয়বস্তু, শিডিউল 1 এর বিষয়বস্তু কি, 2 বিষয়বস্তু কি, 3 বিষয়বস্তু কি, 4 এর বিষয়বস্তু কি, 5 এর বিষয়বস্তু কি, 6 এর বিষয়বস্তু কি, 7 এর বিষয়বস্তু কি। কালের বিবর্তনে শিডিউল 5 এবং 6 এর গুরুত্ব কমে গেছে। কারণ শিডিউল 5 এ কি বলা আছে, শিডিউল 5 এ বলা আছে আপনার 7 মার্চের ভাষণ, তাই না? আর শিডিউল 6 কি আছে, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। কিন্তু 7টা ইম্পর্টেন্ট, 7টা হলো যে আমাদের প্রথম মুক্তিযুদ্ধকালীন সংবিধান স্বাধীনতার ঘোষণাপত্র সেটা আছে। তফসিল 1 কি, অন্যান্য বিধান সত্ত্ব কার্যকর আইন, কথাটা অর্থটা কি, এটা অনেকে বুঝে না। তফসিল 2 বিলুপ্ত নাই। অনেকে আমাকে প্রশ্ন করে এটা তো নাই, এটা কেন বলবি? ইন্টারেস্টিং কোশ্চেন। কারণ আমরা বলি 7টা তফসিল, আর একটা তফসিল তো নাই, এখন বিলুপ্ত। তাহলে এটা কেন? এটা আইনের ভাষা। আইনের ভাষা হলো কোনো তফসিল যদি বিলুপ্ত হয় ওটাকে বলতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে বিলুপ্ত। তারপরে 3 হলো যে আমাদের বিভিন্ন সাংবিধানিক পদের যে পদাধিকারী ব্যক্তিরা আছে না, এটা কে কার কাছে শপথ নিবে, তিনি বলা আছে। হ্যাঁ, তিনি বলা আছে। 4 কি বলা আছে? 4 বলা আছে ক্রান্তিকালীন এবং জরুরি বিধানাবলী। বাট আই এম ড্যাম শিওর ক্রান্তিকালীন এবং জরুরি বিধানাবলী বলতে কি বুঝাচ্ছে অনেকে জানে না, অনেকে জানে না। তো এগুলি তো আসলে ফেস টু ফেস ক্লাস করতে হবে, ফেস টু ফেস ক্লাস করলে আমরা আপনাদেরকে এগুলি করি সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো আমার মনে হয় আমি এখানে হয়তোবা শেষ করতে পারি। আপনারা প্রস্তুতি নেন, ভালো করে প্রস্তুতি নেন, পেপার পত্রিকা পড়েন, ভাইবা সংক্রান্ত যদি কোনো বই থাকে, গাইড না, অনেক বড় বড় ভালো ভালো আমলারা আছেন, আমলাদের বই পড়তে পারেন, আমলাদের বই কাজে লাগবে, তাই না? স্মৃতিকথা এগুলি পড়েন, পড়ার কোনো বিকল্প নাই, পড়লে মনে থাকে বেশি। আর মোবাইল থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারেন, মোবাইলটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। কিন্তু মোবাইলের অধিকাংশ জ্ঞানগুলা স্থায়ী হয় না, এগুলা কম স্থায়ী হয়, এটা একটা সমস্যা। তো পেপার পড়বেন। আরেকটা জিনিস হলো বন্ধু বান্ধবের সাথে নিউজ এবং ভিউজ এক্সচেঞ্জ করবেন। আপনি অনেক কিছু জানেন, আবার অনেক কিছু জানেন না। আপনার বন্ধু অনেক কিছু জানে, আবার অনেক কিছু জানেন না। আপনার কিছু স্ট্রং সাইড আছে, আবার কিছু উইক সাইড আছে। আপনার পরিচিত ওদের কিছু স্ট্রং সাইড আছে, উইক সাইড আছে। আপনারা যখন পরস্পর সাথে বসে যদি নিউজ এন্ড ভিউজ এক্সচেঞ্জ করবেন তখন খুবই উপকার হবে কন্টিনিউয়াসলি। ভাবে ওটা অনেক সময় দেখা যায় এমন প্রশ্ন করে যেটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি এটা এমন কোনো কিছু না 1 মাস ভাইবার প্রস্তুতি নিলে হবে, 1 মাস ভাইবার প্রস্তুতি আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবে, আপনাকে কনফিডেন্স ডেভেলপ করবে, কিন্তু ওখান থেকে যে প্রশ্ন করবে তা না, তাই না? অনেক সময় দেখা গেছে আপনার আপনি তো 1 থেকে আপনি মাস্টার্স করছেন, ইন্টারমিডিয়েট কিছু প্রশ্ন বা মেট্রিক লেভেলে পড়েছেন, এই জাতীয় অনেক প্রশ্ন পড়ে। তাহলে ভাইভাকে আপনি কিভাবে ম্যানেজ করেন সেটা আলোচ্য বিষয়। ভাইভা কি প্রশ্ন করছে, মাহেশোধকের একটা বিখ্যাত কথা আছে না, বেড়াল কালো কি সাদা সেটা বিবেচ্য বিষয় না, বেড়াল ইঁদুর মারে কিনা সেটাই বিবেচ্য বিষয়। ঠিক ডক্টর সাদাত হোসেন তিনি একটা বলছে, কি বলছে সেটা বিবেচ্য বিষয় না, কে বলছে সেটা বিবেচ্য বিষয়। আমি যদি এখন এনসিটিভিতে চাকরি করি, আমি যদি কাউকে, যদি আমার অধীনস্থ কাউকে যদি কিছু অর্ডার দিই, সেটার ইম্প্যাক্ট এক ধরনের হবে, আবার আমার চেয়ারম্যান আসে যদি অর্ডার দেয় এটার ইম্প্যাক্ট এক ধরনের হবে। তার মানে কি বলছে সেটা বিবেচ্য বিষয় না, কে বলছে সেটা বিবেচ্য বিষয়।
ঠিক তদ্রুপ ভাইবা বোর্ডে আপনাকে কি প্রশ্ন করছে এটা চেয়েও আপনি ভাইবা বোর্ডটাকে কিভাবে ম্যানেজ করতেছেন সেটাই হলো গুরুত্ব। এই জিনিসগুলা খেয়াল রাখবেন। তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করতে পারি। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।